নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে হলো আমাদের দিল্লিতে প্রথম দিনই। আমরা দিল্লিতে থাকার প্ল্যান করিনি, আজকেই আমরা সকালে এসেছি দিল্লি এবং এখন আমরা দিল্লির সাইট সিন কভার করার জন্য বেরিয়ে পড়ছি। এখন বাজে হলো 2:30। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন যেগুলো প্ল্যানিং রয়েছে যে অক্ষরধাম, তারপর আপনার ইন্ডিয়া গেট, লালকেল্লা, কিছু ফেমাস প্লেস আমাদের ঘোরাবে বললো, তো সেগুলো আমি দেখব আর আপনাদেরও সঙ্গে থাকুন। আর মেনলি যেটা বলার যে আজকে আমাদের যেহেতু রাতের ট্রেন রয়েছে সেহেতু আর কি আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। সরি, ট্রেন না, বাস রয়েছে, তো সেহেতু আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। আমাদের রাত 9টার সময় বাস মানালির জন্য। তো এইটুকু সময়ের মধ্যে আমাদের ঘুরে ফেলতে হবে দিল্লি শহরটাকে। তো চলুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের যে গাড়িটা দিয়েছে এই হলো দিল্লির গাড়ি। এই আর্টিকা গাড়ি করে হোটেল থেকে নেওয়া হলো। 3000 টাকা চাইছিল, 6-7টা স্পট ঘোরাবে দিল্লি। তো আমরা কথা বলে সেটাকে 2800 টাকায় করিয়েছি। 7 সিটার গাড়ি, একটু খরচ কম, জানি না ঠিক করলাম নাকি। তবে যদি না ঠিক করি একটু কমেন্টসে জানাবেন। এই হলো আমাদের গাড়ি, লাগেজ প্যাকিং চলছে। চলো, আজকে মে মাসের 18 তারিখ। তো এখন আমরা প্রথম ডেস্টিনেশন হলো আমাদের ইন্ডিয়া গেট যাচ্ছি। তো মারাত্মক গরম বাইরে, মানে আমরা ভেবেছিলাম প্রথমে এই ট্যুরটা করব হচ্ছে দিল্লি মেট্রো করে বা সাম আদার অন্য কোনো ভেহিকেল, সেটা সম্ভব হলো না। আলটিমেটলি আমাদের একটা আর্টিকা নিতে হলো 7 সিটার, যেটা করে আমরা যাচ্ছি। তো এখন ফার্স্ট ডেস্টিনেশন ইন্ডিয়া গেট, চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো সামনে যাওয়া যাবে না? হ্যাঁ, এই মুহূর্তে রয়েছি আমি ইন্ডিয়া গেটে। তো খুব সাহস আমাদের বলতে হয় যে আমরা এসছি এত গরমেও দিল্লি ঘুরতে, এবং আমার মতো বহু পাগল রয়েছে যারা এই গরমে প্রায় 44 থেকে 45 ডিগ্রি টেম্পারেচার এই মুহূর্তে দিল্লিতে, তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি আমি ইন্ডিয়া গেটের দিকে। এই পিছনে দেখতে পাচ্ছেন আমার ইন্ডিয়া গেট। এই আপনাদের দেখাই, সামনে রয়েছে ইন্ডিয়া গেট, আর এই ইন্ডিয়া গেটের দিকে আমি এখন হেঁটে যাচ্ছি। সাথে আমার বন্ধু, আমার ফ্যামিলি, আমার মেয়ে সবাই হেঁটে চলেছে। আমরা সত্যি মনে হয় পাগল যে আমরা এত গরমেও ইন্ডিয়া গেট দেখতে হেঁটে চলেছি। তবে গরমটা হলেও সেই গরমটা কিন্তু কলকাতার মতো নয়। প্রচুর মানুষ এসছে চারিপাশে। এর ঠিক উল্টো দিকেই বলি রাষ্ট্রপতি ভবন। 26শে জানুয়ারির দিন ওখান থেকে প্যারেড এসে ডাইরেক্ট ইন্ডিয়া গেটের এখানে শেষ হয়। সেইটা দেখার জন্য আমাদের কলকাতায় যেমন রেড রোডে সবাই আমরা প্যারেড দেখতে যাই, তো এখানেও সেই রকম ব্যাপার। এখানেও বহু মানুষ আসে, বহু সিট লাগানো হয়। আর ওখানে একটি আগুন সবসময় জ্বলে যাচ্ছে, যেটা আমাদের যারা শহীদ রয়েছে তাদের জন্য ওই আগুনটা সবসময় জ্বলতেই থাকে, সেটা কখনো নেভে না। তো চলুন সেটা সামনে গিয়ে দেখাবো ইন্ডিয়া গেটে। তবে দারুণ জায়গা ইন্ডিয়া গেট, দারুণ। ইন্ডিয়া গেট সকালে একরকমের দৃশ্য আমরা দেখছি, এবং যদি আপনি রাতে আসেন সেই লাইটিংয়ের আলো অন্য আরেক রকম পরিবেশ দেখতে পাবেন। তো এই হলো ব্যাপার, চলুন কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের। ইন্ডিয়া গেটের সামনে এসে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। এখানে দেখছি পুরোটাই ব্যারিকেড, ওদিকে যাওয়ার জায়গা নেই। তো এখন এই সিকিউরিটি দাদা আমাদের বলল যে আছে রাস্তা, এই দিক থেকে আন্ডারপাসে যেতে হবে।
আন্ডারপাস দিয়ে গেলে ঠিক রাস্তার ওই পারে আমরা ইন্ডিয়া গেটের কাছে পৌঁছে যাব। এখানে যেহেতু প্রচণ্ড ট্রাফিক, এই জায়গাটাকে হালকা রাখার জন্য বা ট্রাফিকের মুভমেন্টটাকে ঠিক রাখার জন্য এইদিকে আন্ডারপাস তৈরি করেছে এরা। তো আমরা এখন আন্ডারপাসের দিকে যাই, চলুন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই হলো সেই আন্ডারপাস। এই আন্ডারপাস দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। দেখুন, আমরা প্রথমবার এসছি, আমরা জানি না, কিন্তু আপনারা আসলে পর ভুলটা এরকম করবেন না। ড্রাইভারকে বলবেন যে একবারে ওই পাশে নামাতে। আমি জানি না নামানো যায় নাকি, আমাদের অনেকটাই দূরে নামিয়ে দিয়েছে এবং আমাদেরকে অনেকটাই হাঁটতে হচ্ছে এই কারণে। তো ঠিক আছে, হাঁটাটা তো কোনো অসুবিধা নেই, ঘুরতে এসছি এবং জানি ঘুরতে আসলে তো একটু হাঁটতেই হবে। তো এই আন্ডারপাসের মধ্যে দিয়ে চলে যাচ্ছি এখন। আন্ডারপাস থেকে গিয়ে সামনের দিকে ওপরে উঠব। প্রচুর পর্যটক এই গরমেও এসছে আমার মতো, এবং সবাই মোটামুটি এনজয়ও করছে, এটাই দেখে বেশ ভালো লাগছে। বারবারই বলছি এত গরম, কিন্তু তাও যেন মনে হচ্ছে যেন একবার হলেও একটুখানি ঘুরে যাই। তো এনিওয়েজ চলুন, একদম ওই ভেতরে যে জায়গাটা বলছিলাম দেখার, সেই জায়গাটা একবার প্রদক্ষিণ করতে পারি নাকি দেখি। সামনে থেকে একদম ইন্ডিয়া গেট, অবশ্যই একবার স্যালুট জানিয়ে নিলাম। সামনে থেকে স্যালুট, ইন্ডিয়া গেট, তোমাকে করি প্রণাম, তোমাকে করি প্রণাম। তো স্যালুট জানিয়ে এবার আমরা এই ভেতরটায় মোস্ট প্রবাবলি ঢুকতে দেয় না। ইন্ডিয়া গেট প্রদক্ষিণ করতে করতে এখানে দেখা যাচ্ছে ঝর্ণার জল, এটা কৃত্রিম ঝর্ণা এই সাইডে রয়েছে। এদিকে মোটামুটি সুন্দরী। এই পাশ থেকে আপনাদের দেখাচ্ছি ইন্ডিয়া গেট দেখতে কেমন লাগে। আমরা এখন এর ডান দিকে রয়েছে ইন্ডিয়া গেটের ডান দিকে এই মুহূর্তে রয়েছি, এবং এই পিছন দিকটা একটুখানি ছাওয়া, লোকের ভিড় এখানেই বেশি, একটুখানি স্বস্তি। তবে সব লোক সামনে থেকে না দেখে মোটামুটি পিছনের দিক থেকেই দেখছে। দেখুন, দিল্লিতে বহুবারই আসা হয়েছে, কিন্তু দিল্লির যে সাইট সিন বা দিল্লির যে জিনিসপত্রগুলো, মানে আশেপাশে যেগুলো দর্শনীয় স্থান, সেগুলো কোনোদিনই দেখা হয়নি। তো কথা বলে যেটা জানতে পারলাম, এখানে ইন্ডিয়া গেটের সামনেই রয়েছে আমাদের শহীদ সুভাষচন্দ্র বসু স্যারের স্ট্যাচু। তো উনি আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং এর পিছনেই ঠিক রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটার কথা বলছিলাম। এই ইন্ডিয়ান ফ্ল্যাগ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এই ইন্ডিয়ান ফ্ল্যাগের নিচেই সবসময় আগুনটা জ্বলতে থাকে। তো সেই ইন্ডিয়ান ফ্ল্যাগটা বহু দূরে রয়েছে, হয়তো এখান থেকে দেখতে পাবেন কিনা আমি জানি না। ইন্ডিয়ান ফ্ল্যাগটার ওইখানেই আমাদের শহীদদের শ্রদ্ধা জানিয়ে সবসময় আগুন জ্বলছে। আমি খালি চোখে এখান থেকে দেখতে পাচ্ছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। তো এত রোদ, অত দূর যেতেও পারছি না, মানে প্রচণ্ডই ক্লান্তি লাগছে আর কি। তো চলুন, এরপরে দেখা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন রাষ্ট্রপতি ভবনে। আমাদের নেক্সট ডেস্টিনেশনে এসে গাড়ি দাঁড় করিয়ে দিল। এখন আমাদের ডেস্টিনেশন হলো রাষ্ট্রপতি ভবন। এখান দিয়ে ঢোকার জায়গা সাধারণ জনগণের জন্য। টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। ঢুকেই বেশ সাজানো রয়েছে এবং পরিবেশটা একটু হলেও আরামদায়ক। ডান দিকেই টয়লেট রয়েছে, তো আপনারা চাইলে পর একটু এখানে ফ্রেশ হয়ে নিয়ে এরপর চলে যাবেন আমাদের রাষ্ট্রপতি ভবনের দিকে। রাষ্ট্রপতি ভবনের এই পাশটা থেকে ইন্ডিয়া গেটটাকে নাকি অপূর্ব সুন্দর দেখতে লাগে।
মানে রাস্তাটা হচ্ছে একদম সামান্য, মানে ভিআইপিদের জন্য একদম সামান্যই রাস্তা, কিন্তু আপনি যেতে গেলে অনেকটাই ঘুরে আসতে হবে। এই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে সামনে এই রাস্তাটা রাষ্ট্রপতি ভবন থেকে ডাইরেক্ট ইন্ডিয়া গেট পর্যন্ত গেছে, এবং অনলি 26শে জানুয়ারির দিন এখানে কোর্ট মার্চ হয় বা প্যারেড হয়। সেই সময়ে একমাত্র ওই দিনই এখানে পাশাপাশি লোকজনকে এন্ট্রি দেওয়া হয়। আদারওয়াইজ রাষ্ট্রপতি ভবনে যাওয়ার জন্য তো কোনো পারমিশন নেই। রাষ্ট্রপতি ভবনে ঢোকার জন্য আলাদা কোনো আপনাকে অনুমতিও দেওয়া হবে না। রাষ্ট্রপতি ভবন আমাদেরকে দূর থেকেই দেখতে হবে, কারণ ভেতরে ঢোকার নাকি পারমিশন নেই। এই হলো রাষ্ট্রপতি ভবন। মানে হয়তো ভেতরে ঢুকলে আরও ভালো বুঝতে পারতাম বা দেখতে পারতাম, এখানে হয়তো কিছুই সেরকমভাবে উপভোগ করতে পারবো না, কিন্তু জায়গাটা বেশ, পরিবেশটা বেশ সুন্দর। এই পাশটা একটু গিয়ে দেখি। सर इधर बोल रहा है कि राष्ट्रपति भवन के अंदर हमको घुसने नहीं देगा। आप सर ये कैमरा लगा के पूछ रहे हो, बताओ क्या बता रहे हो, बताओ कैमरा नीचे करो, मैं बताऊं। अच्छा, তো এখন যেটা কথা বলে জানতে পারলাম, এই রাষ্ট্রপতি ভবনে কিছুদিন আগে আমার এক আত্মীয় ঢুকেছিল। সেইখানে যাওয়ার জন্য আপনাদের আগের থেকে বুকিং করতে হবে অনলাইনে। তো আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং টাইমিং পাবেন, ধরুন দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত বা 1টা থেকে 3টে পর্যন্ত। তার পরিবর্তে 50 টাকা ফিস দিতে হবে, তারপরেই আপনি ওইখানে ঢুকতে পারবেন। আদারওয়াইজ আপনি ঢুকতে পারবেন না, কোনো এন্ট্রি অ্যালাউ নেই। কারণ আমরা তো এটা জানতাম না, কিন্তু আমার এক দিদি সম্পর্কে সে এসেছিলো দুদিন আগে এবং ভেতরে ঢুকে ফটোও তুলেছিল। তো আমি ভাবছিলাম যে এই কারণে যে আমি হয়তো ঢুকতে পারবো, কিন্তু এখন কথা বললাম ওই পুলিশ অফিসারের সাথে, তো উনি বললেন যে না, ঢোকা যাবে না। এখান থেকেই আপনাদের দেখাই যে এই হলো রাষ্ট্রপতি ভবন। আর এখানে সামনে আমাদের সিকিউরিটি দাদারা আমাদের সবসময় যারা ঘিরে রেখেছে সুরক্ষা দেওয়ার জন্য। এখান থেকে এই যে সামনে ইন্ডিয়া গেটে একটু আগে ছিলাম, সেই ইন্ডিয়া গেটটা সুন্দর দেখা যাচ্ছে, দারুণ লাগছে এখান থেকে। স্যার मैं क्या इधर आ सकता हूँ? জিজ্ঞাসা করে নিলাম, কারণ জানি না কোথায় কি বর্ডার লাইন। বললো হ্যাঁ যেতে পারো। তো আমি এইখান থেকে একটু তুলে দেখাই ইন্ডিয়া গেটটা, আশা করি ভালো লাগছে, দারুণ। আর ঠিক উল্টো পাশটাই রয়েছে রাষ্ট্রপতি ভবন। প্রচণ্ড রোদ, গরম, একটু জল কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো, শরীরটা একটু তৃপ্তি, না হলে প্রচণ্ড গলা শুকিয়েই যাচ্ছিল। চলুন পরবর্তী ডেস্টিনেশনে যাওয়া যাক। সন্টা, তো সানগ্লাস কোথায়? এদিকে তাকা। কেমন লাগছে বাবা রাষ্ট্রপতি ভবন এই জায়গাটা? কেন ভালো লাগছে না কেন বাবা? হ্যাঁ, পাখি ধরবি কি করে? তুই এদিকে তাকিয়ে বল না কেমন লাগছে। ভালো লাগছে? আবার তো জল তেষ্টা পাবে বাবা। এখানে আমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে, সঞ্জয়, আমার মিসেস, আর রয়েছে এখানে বউ বলতে গিয়ে ওদিকে সঞ্জয়ের ছেলেও বসে রয়েছে। তো এই আর কি, তো সবাই মোটামুটি কেউ আর যেতে চাইছে না কোথাও, সবাই খুব টায়ার্ড, বলছে এইবার ঘুরতে এসছি, একটু তো টায়ার্ড তো লাগবেই। রুমে আর ঢোকা যাবে না, সবাই বলছে আবার নাকি রুমে চলে যাবে, কারণ বাইরে এত গরম। চল, এরপর রোদ আশা করি কমবে, তারপর আবার আমরা সুন্দর দেখতে পাবো। চলুন, আমাদের অক্ষরধাম মন্দির হচ্ছে নেক্সট ডেস্টিনেশন, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন এই মুহূর্তে আমরা আবারও চললাম আমাদের 3 নম্বর ডেস্টিনেশন অক্ষরধাম মন্দির। বাইরে এত গরম, প্রায় 45 ডিগ্রি টেম্পারেচার, আর পুরো ড্রাই ওয়েদার, এত গরম লাগছে। আর ঘামগুলো তো হচ্ছে না সেরকম, কিন্তু মানে জ্বালা করছে গা।
তো মোটামুটি 5 লিটার জল অলরেডি খাওয়া হয়ে গেল, ঘন্টা দেড়েক টাইম লেগেছে। 2 লিটার 4 লিটার বোতল কেনা হলো, আর 1 লিটার বোতল ব্যাগেই ছিল। তো মোটামুটি 5 লিটার জল শেষ। বুঝুন বাইরে কীরকম ওয়েদার, কি অবস্থা। এত গরমে কেউ দিল্লি আসে যে, কিন্তু কিছু করার নেই, কারণ আমরা টিকিট যেহেতু পাইনি, আমরা দিল্লি হয়েই মানালি যেহেতু যাব, সেহেতু দিল্লি এসছি। আর দিল্লিতে সারাদিনটা তো নষ্ট করার মানে হয় না, আবার কবে আসবো না আসবো, সেহেতু আমরা দিল্লিটা একটু ঘুরে নিলাম। তো চলুন অক্ষরধাম টেম্পলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা আবারও চলে এসেছি আমাদের 3 নম্বর ডেস্টিনেশন অক্ষরধাম টেম্পলে। অক্ষরধাম টেম্পলে এসে জানতে পারলাম যে এখানে ক্যামেরাও নিয়ে যেতে দেয় না, মোবাইলও নিয়ে যেতে দেয় না। তো সুতরাং আমাদের এগুলো জমা রেখেই যেতে হবে। তো কোনো অসুবিধা নেই, বাইরে থেকে যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুই আপনাদের দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আসতে গেলে কত টাকা কি টিকিট বা ভেতরে কি নিয়ম রয়েছে সেইটুকুই। অনেক সুন্দর মন্দির, লোকমুখে শোনা, সেহেতু এসছি যখন একবার দিল্লিতে দেখতে, তো সেহেতু একবার আসতেই হবে অক্ষরধাম টেম্পল। হাত ছেড়ে দিচ্ছিস কেন? এখান থেকে এই ক্যামেরা থেকে বন্ধ, এখান থেকে ক্যামেরা নিয়ে যায়গা। তো আমি ভেবেছিলাম যে এক্ষুনি আমাকে মোবাইলের ক্যামেরাটা এখানে রাখতে হবে না, ওরা বললো যে এখানে সিকিউরিটি ব্যাগ চেকিং হবে, আমাকে ক্যামেরাটা রাখতে হবে তো সামনের দিকে গিয়ে। তো এখানে দেখুন খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আপনার। এখান থেকে দেখুন গাড়িগুলো যেমন আমাদের টোল ট্যাক্স দিয়ে পাস হয়, সেখানে পাসও করাতে হচ্ছে পার্কিংয়ে। আচ্ছা, বাইক পার্কিংয়ে 30 টাকা লাগে, কার পার্কিংয়ে 50 টাকা, বাস হলে পর 70 টাকা, আর বড় বাস হলে 150 টাকা। এই দূরে দেখা যাচ্ছে যে মন্দিরটা, এটাই হচ্ছে অক্ষরধাম মন্দির। এখানে কি আপনি নিয়ে আসতে পারবেন না: মোবাইল, ক্যামেরা, পাওয়ার ব্যাংক, অল ইলেকট্রনিক্স আইটেমস, অল ব্যাগস, সাউন্ড, শোল্ডার স্ট্র্যাপ পার্স, মানে মহিলাদের যে কাঁধে ব্যাগগুলো হয়, এরপর ছাতা আছে, আর ফুড আর ড্রিঙ্কস, এগুলো বাদে আপনাকে ঢুকতে হবে। তো এখনো অবধি বেশ ভালোই লাগছে। বিশাল বড় জায়গার ওপর এই অক্ষরধাম মন্দির তৈরি হয়েছে, দারুণ জায়গা। এখানে ভেতরে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, প্রাইভেট পার্কিং। আমাদের যেহেতু ড্রাইভার রয়েছে, আমরা আর ভেতরে পার্কিং করিনি, আমরা বাইরেই গাড়ি পার্কিং করলাম। আর ওই যে সামনে দেখা যাচ্ছে, ওইখানে আমাদের মোবাইলটা জমা রাখতে হবে বা ক্যামেরা জমা রাখতে হবে। এই সামনে দিয়ে এন্ট্রি রয়েছে, এখানেই ক্যামেরাটা জমা করতে হবে বলছে। আচ্ছা, এই লাইনে আমাদের ক্যামেরা জমা করতে হবে। আচ্ছা, তোমরা ওদিক দিয়ে চলে যাও। এইখানে আমাদের ক্যামেরা ব্যাগটা জমা দিতে হবে। আর এই হলো মন্দির, মন্দিরের এন্ট্রি গেট হচ্ছে এটা। আমরা জমা দিয়ে এই মন্দির গেটে ঢুকবো। অক্ষরধাম মন্দিরে এসে সত্যি খুব কষ্ট হলো বলে বেরিয়ে গেলাম, কারণ এই মোবাইল জমা করতে হবে, ক্যামেরা জমা করতে হবে, বহু মানে ফ্যাচাং। আর প্রচুর লোক এসছে আজকে শনিবার, আমাদের রাতের বাসও ধরা রয়েছে, প্লাস আরও দুটো জায়গায়। এই মন্দির হচ্ছে কলকাতার যেমন স্বর্ণ মন্দির, স্বামীনারায়ণ মন্দির, যেটা বেহালা এদিকটায়, তো ওই রকমই সেম মন্দির ভেতরেও অ্যানাউন্স করতে শুনলাম, স্বামীনারায়ণ মন্দির, অক্ষরধাম টেম্পল এর নাম। তো সুতরাং আমি আর বেশি সময় এর পিছনে দিলাম না, পরবর্তী ডেস্টিনেশনে যাচ্ছি, রেড ফোর্ট বা অন্য কোথাও যেখানে যাওয়া যায়, যেটা কাছে হবে। আরও 2-3টে স্পট ঘুরে দেখা যাবে। তো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। তো আমাদের এখন পরবর্তী ডেস্টিনেশন রাজঘাট, যেখানে
এই মুহূর্তে এসছি। এখন একটু পড়ন্ত বিকেল, গরমটা একটু কমই লাগছে। এতক্ষণ গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। মোটামুটি চারিদিকে ছাওয়াই রয়েছে, ছাওয়ার মধ্যে হেঁটে যাওয়া হচ্ছে। রাজঘাট সমাধি, এই দিকটায় রয়েছে কিষান ঘাট, সমাধি অফ চন্দন চরণ সিং। তো এখানেও রাজঘাটে মোস্ট প্রবাবলি গান্ধীজির কিছু একটা রয়েছে যেটা শুনলাম। চলুন দেখে আসি সামনে। রাজঘাট গান্ধী সমাধি। এখানে বলছে যে রাজঘাট হলো যমুনা নদীর তীরে অবস্থিত একটা ঘাট, যেখানে আর কি গান্ধীজির সমাধি দেওয়া হয়েছিল 31শে জানুয়ারি 1948 সালে। তো সেই জায়গাটা এই কারণেই এখন মোটামুটি একটা ট্যুরিস্ট স্পট হিসাবে প্রসিদ্ধ হয়েছে। তো গান্ধীজির সেই সমাধি দেখতেই এখন আমরা চলেছি রাজঘাটে। চলুন সামনে থেকে গিয়ে দেখাই রাজঘাট। বাপরে বাপ, এই মুহূর্তে রয়েছি রাজঘাটে, ঢোকার ঠিক এন্ট্রি পয়েন্টে। এখানে দেখা যাচ্ছে প্লিজ রিমুভ ইয়োর ফুটওয়্যার হেয়ার। তো জুতো খুলতে হবে এখানে, বাট ফ্রি সার্ভিস অ্যাট ওন রিস্ক। জুতো নিজের দায়িত্বে রাখবেন। মারাত্মক গরম মেঝে, খালি পায়ে যেতে হবে। গরমে পা দিচ্ছি, পা পুড়ে যাচ্ছে। বাঁদিকে আটকানো, তার মানে বাঁদিকেই যেতে হবে। সরি, ডান দিকে আটকানো, তার মানে বাঁদিকেই যেতে হবে। তো বাঁদিকটা ঘুরেই এই হলো সেই সমাধি যেখানে গান্ধীজিকে দাহ করা হয়েছিল। সেই সমাধির কাছেই আমরা এখন যাচ্ছি। এখানে গরম যেহেতু পায়ে লাগবে, এক্ষুনি বলছিলাম খুব গরম। এখানে জল দিয়ে ভেজানো রয়েছে ম্যাট পেতে, তো কোনো অসুবিধা হচ্ছে না। দেখাচ্ছি, এই হলো সমাধি। ভেতরে একটা আগুনের শিখা সবসময় জ্বলছে। ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না, তবে সবসময় জ্বলছে। এখানে গান্ধীজিকে দাহ করা হয়েছিল। সবাই একবার করে প্রণাম করে নাও। প্রচুর মানুষ এখানে ফটো তুলছে সামনে থেকে। একবার সমাধিটাকে প্রদক্ষিণ করে নিলাম। আপনারা হয়তো রাজঘাটে প্রধানমন্ত্রীকে 26শে জানুয়ারি বা 15ই আগস্টে অবশ্যই দেখবেন পতাকা উত্তোলনের আগে। এখানে এসে একবার প্রণাম জানিয়ে তারপর লাল কেল্লাতে গিয়ে পতাকা উত্তোলন করেন। ফটো সেশন হলো। কেমন লাগলো ভাই? ভালো লাগছে দিল্লি? একদম গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। গরম না? চলো ওই পাশটা থেকে একটু ঘুরে আসি, সামনে এদিকে যাওয়া যাক। তবে এখানে যে ম্যাট পাতা রয়েছে না, এতে বেশ আরাম লাগছে। এই পাশটা দেখে আসি, এই পাশটা কি আছে। সুন্দর মতো মাঠ রয়েছে ওপরে, চারিদিকটা এইরকম ভাবে সাজানো। সো ফাইনালি এখন আমাদের লাস্ট স্পটে আমরা যাব। আমাদের লাস্ট স্পট হচ্ছে আজকের জন্য দিল্লিতে লাল কেল্লা বা রেড ফোর্ট। এই রেড ফোর্ট থেকে আমরা জামা মসজিদটা পাশেই আছে, জামা মসজিদে
ঘুরে নেব জামা মসজিদে। ওখানে দিল্লি 6ও পাওয়া যায়, সেটা খাওয়ার চেষ্টা করব জামা মসজিদের পাশেই। জানি না পাবো নাকি, যদি পাই তো অবশ্যই খাবো, শেয়ার করব আপনাদের সাথে। তো আজকের জন্য লাস্ট স্পট দিল্লিতে, তারপর রাতের বাসে চলে যাচ্ছি মানালি। নেক্সট ব্লগে আসবে, তো জাস্ট ওয়েট ফর দ্য লালকেল্লা। তো লালকেল্লা বন্ধ হয় হলো সন্ধ্যে 7টার সময়, তো আমরা একটু লেট করে ফেলেছি। তো বাইরে থেকেই লালকেল্লা দেখতে হবে, বেশ সুন্দরই লাগছে। লালকেল্লাতে হয়তো আপনারা সবাই টিভিতে দেখেছেন পতাকা উত্তোলন হয়, তো সেই মুহূর্তটা হয়তো ভেতর থেকে দেখতে পেলে ভালো হতো, মানে সেই জায়গাটা স্পেসিফিক্যালি। কিন্তু যেহেতু সেইটা সম্ভব নয়, এখন বাইরে থেকেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। এই যে আমরা এখন লালকেল্লার সামনে রয়েছি, আমাদের লাস্ট ডেস্টিনেশন ট্যুর আজকের জন্য লালকেল্লা। এখনকার অ্যাকচুয়ালি লাইট লাগানোর পর লালকেল্লাটাকে অনেক বেশি সুন্দর লাগছে। ইভেন সকালবেলার সৌন্দর্যটা আলাদা, হয়তো ভেতরে ঢুকতে দেয় বলে, কিন্তু এখনকার কিন্তু সৌন্দর্যটা একটু অন্যরকম এবং ভালোও লাগছে। দেখুন লাইটগুলো জ্বলে গেছে, এবং আমি একটি ব্লগে দেখেছিলাম যে লালকেল্লাটা ডান্সিং লাইটের সাথে জ্বলে, মানে বিভিন্ন কালারফুল লাইটের সাথে জ্বলে। জানি না সেটা দেখতে পারবো নাকি। এই হলো লালকেল্লা। বহু মানুষ পর্যটক এসছেন এই গরমকালেও, মানে বহু মানুষ আসছে ঘুরছে। ঘোরার অ্যাকচুয়ালি কোনো বয়স হয় না। দেখুন কত বয়স্ক মানুষ এসছে, সব বয়স্কদের টিম এসছে। এখান থেকেই লালকেল্লায় ঢোকার জায়গা। আমরা একটু রিকোয়েস্ট করলাম লালকেল্লায় ঢোকার জন্য, তো ওরা বললো যে না, লালকেল্লা বন্ধ হয়ে গেছে। পুলিশ যারা সিকিউরিটি রয়েছে বললো যে না, ঢোকা যাবে না, বলে ক্যামেরা বন্ধ করো। ক্যামেরা চালিয়ে এত কিছু জিজ্ঞাসা করার কি আছে। দেখুন কি সুন্দর না লালকেল্লা, এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। ভেতরে সুন্দর লাইট, দারুণ লাগছে। কোনোদিন আবার যদি ভাগ্য হয় তো অবশ্যই আসবো লালকেল্লার ভেতর। এখন একটু সামনের দিকটায় যাব। সামনের দিকে বললো নাকি ওই যেটা বলছিলাম আপনাদের, লাইটনিং যেটা রয়েছে সেটা নাকি সামনের দিকটা বেশি ভালো বোঝা যায়। তো চলুন সামনের দিকটা থেকে দেখা যাক। এটাও বেশ খারাপ। তো এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম লালকেল্লা পিছনের দিক থেকে, এখন এই সামনের দিক থেকে লালকেল্লা দেখাচ্ছি আপনাদের। এই দৃশ্যটা দেখতে সত্যি অসাধারণ। ভেতরে অন্য বিভিন্ন কালারফুলের লাইটনিংও হয়, যেটা টিকিট হচ্ছে 500 টাকা পার হেড। লোকমুখে শুনলাম, সততা বিচার করিনি। আপনারা যদি কেউ গিয়ে থাকেন একটু কমেন্ট বক্সে জানাবেন ভেতরে লাইটনিংটা দেখার চার্জটা কত। তো যাই হোক, এই হলো লালকেল্লা। আর আমাদের আজকে এর সাথে দিল্লির লাস্ট স্পট ঘোরা এখানেই শেষ হলো। আলো কম হওয়ার জন্য জানি না কতটা কি পরিষ্কার ফটো আসছে। তো মোটামুটি এই হলো লালকেল্লা। আর এখন আমরা চলে যাব আমাদের গাড়ির কাছে, কারণ এতটা রাস্তা আমাদের পায়ে হেঁটে আসতে হয়েছে। এখনও প্রচুর মানুষ রয়েছে, প্রচুর মানুষ রয়েছে এদিক ওদিক ছড়িয়ে লালকেল্লাকে শেষবারের মতো উপভোগ করে নেওয়ার জন্য। তো এখানেই আজকে আমাদের এই ব্লগটা শেষ করছি, দিল্লির বেড়ানো। এরপর পরের ব্লগ আসবে মানালি নিয়ে। তো এত পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো যদি উপদেশ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ।